জিম্মিদের মুক্তি দিলেই হবে যুদ্ধবিরতি, বললেন বাইডেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ। বহিষ্কারের হুঁশিয়ারি, ক্যালিফোর্নিয়াতেও ফিলিস্তিনের পতাকা হাতে সংহতি। ধুঁকছে ভারত বাংলাদেশের ধুবড়ি চিলমারি আন্তর্জাতিক নদী বাণিজ্য। কমে গেছে আমদানি রফতানি। বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেয়াকে দোষেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের আহ্বানে সাড়া না দিয়ে দক্ষিণের রাফায় স্থল অভিযানে বদ্ধপরিকর ইসরায়েলি বাহিনী। কয়েক হাজার ফিলিস্তিনিকে পূর্ব রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উত্তর গাজায়ও রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে হামাস জানিয়েছে ইসরায়েলের হামলায় আহত এক জিম্মির মৃত্যু হয়েছে। চলমান পরিস্থিতিতে হামাস সব জিম্মিকে মুক্তি দিলেই যুদ্ধবিরতি সম্ভব বলে সিয়াটলে এক বক্তব্যে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এর আগে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও সাড়া দেয়নি ইসরায়েল। তারপরও বাইডেন হামাসের কোর্টেই বল রাখছেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির দাবিতে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান MIT এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামায় তাদের ওপর চড়াও হয় পুলিশ। চলে ধরপাকড়ও। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক শিক্ষার্থীকে বহিষ্কারও করেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠানে ফিলিস্তিনের পতাকা নিয়ে সংহতি জানিয়েছেন বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রে চলছে গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ। দেশটির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MITর শিক্ষার্থীরা দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতোই গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করেন। তবে ক্যাম্পাসে পুলিশ ডেকে তাঁবু গুড়িয়ে দেয় কর্তৃপক্ষ। বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটকও করা হয়। চলতি সপ্তাহের শুরু থেকে বিক্ষোভকারী অনেক শিক্ষার্থীকে বহিষ্কার করে MIT কর্তৃপক্ষ। বিক্ষোভ করছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বহিষ্কারে আবারও হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান বিক্ষোভকারীরা। কিছু সময় দেরি করে অনুষ্ঠান শুরু হলেও কোনো আটকের ঘটনা ঘটেনি। এদিন উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানেও একইভাবে পতাকা হাতে সংহতি জানাতে দেখা যায়। মার্কিন বার্তা সংস্থা APর হিসেবে এ পর্যন্ত প্রায় 2900 শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গাজায় যুদ্ধ বন্ধ ও ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবিতে 17 এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইতালির রাজধানী রোমও। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষ এবং শিশুরাও অংশগ্রহণ করে এই বিক্ষোভে। ইতালির রোম থেকে হাসান মাহমুদের রিপোর্ট। শনিবার ইতালির রাজধানী রোমের পিয়াসা ভিত্তোরিয়া এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ এমনকি শিশুরাও এই ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। তারা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণার পাশাপাশি গাজায় ইসরায়েলের গণহত্যা এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানান। সাধারণ নাগরিকদের এই কর্মসূচিতে অংশগ্রহণের অনুরোধ জানান আন্দোলনকারীরা। রোমে বিপুল সংখ্যক পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই বিক্ষোভ মিছিল থেকে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিশ্বের সব দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয়। শুধু একজন দুজন নয়, হাজার হাজার মানুষ নির্বিচারে হত্যা করা হচ্ছে। কেউই রেহাই পাচ্ছে না ইসরায়েলের এই বর্বর হত্যাযজ্ঞ থেকে। আমরা অনুরোধ জানাবো সব দেশের নাগরিকরা ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের এই গণহত্যার প্রতিবাদ করুন। এই বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইসরায়েল বিরোধী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশিরাও। গেল 17 এপ্রিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পথ ধরে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। গাজায় ব্যাপক পরিসরে যুদ্ধ চালাতে ইসরায়েলকে অস্ত্রের যোগান দিচ্ছে কোন দেশ?
নিরীহ ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যায় তেল আবিবকে সহায়তায় বা কেন করছে তারা? আবার বিভিন্ন দেশ থেকে অস্ত্র নিয়ে তা গাজা যুদ্ধে ব্যবহার করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল। এই অভিযোগে বেশ কয়েকটি দেশ তেল আবিবে অস্ত্র চালান স্থগিত করেছে। এখন এই অস্ত্র সরবরাহ বন্ধের তালিকায় আছে কোন কোন দেশ, দেখে নেব এবারের রিপোর্টে। যুক্তরাষ্ট্র 2016 সালে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে তৃতীয়বারের মতো 10 বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ অনুযায়ী 2018 থেকে 2028 সাল পর্যন্ত 3,800 কোটি মার্কিন ডলার মূল্যের সামরিক সহযোগিতা চুক্তি হয়। এছাড়াও সামরিক সরঞ্জাম কেনার জন্য 3,300 কোটি ডলার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য 500 কোটি ডলার অনুদানের জন্য দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলকে সরাসরি অস্ত্র না দিয়ে বরং কোম্পানিগুলোকে অস্ত্রের বিভিন্ন উপকরণ বিক্রির লাইসেন্স দিয়ে থাকে যুক্তরাজ্য। গেল বছর এদিকে 2022 সালের তুলনায় 2023 সালে 10 গুণ বাড়িয়ে ইসরায়েলে 35 কোটির বেশি ডলার মূল্যের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মানি। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সংবিধান পরিবর্তন করে ভারতে একনায়কতন্ত্র কায়েম করতে চান মোদি, দাবি কেজরিওয়ালের। জামিন পেয়ে নামলে নির্বাচনী প্রচারণায় শত শত সমর্থকের অংশগ্রহণ। নানা জটিলতায় ধুঁকছে ভারত বাংলাদেশের ধুবড়ি চিলমারি আন্তর্জাতিক নদী বাণিজ্য। প্রতিবেশী ভারতের সঙ্গে এমনিতেই বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক। এরপরও বিশ্বের অন্যতম জনবহুল দেশ হিসেবে নিজেদের চাহিদা যোগানের সমস্যায় পড়ে আকস্মিক বন্ধ করে দেয় জরুরি বহু পণ্য। এবার অদৃশ্য জটিলতায় ঝিমিয়ে পড়ছে দুই দেশের নৌ বাণিজ্য। ধুবড়ির নৌবন্দর দিয়ে নিয়ম করে পাথর কয়লা আমদানি রফতানি হতো, কিন্তু হঠাৎ করেই তা স্থবির হয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ব্রহ্মপুত্র নদ, আর ওই নদের সামনে 3টি বার্জ যে দেখছি আমরা, সেটি বাংলাদেশি বার্জ, এবং এই বাংলাদেশি বার্জে করেই ভারত থেকে নিয়ে যাওয়া হবে এই ধরনের পাথর এবং বোল্ডার। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য আসামের ধুবড়ি নৌবন্দর। উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে চালু হওয়া ধুবড়ি চিলমারি বাণিজ্যিক নৌবন্দর দিয়ে নামমাত্র আমদানি রপ্তানি চলছে। আনুষ্ঠানিকভাবে এই বন্দর চালু হওয়ার পর প্রতিদিন ব্রহ্মপুত্র নদ দিয়ে গড়ে 3 থেকে 4টি জাহাজে করে ভারত থেকে যেত পাথর, কয়লা, আর কম হলেও কুড়িগ্রামের চিলমারি বন্দর দিয়ে আসতো বাংলাদেশি গার্মেন্টস পণ্য, জুট এবং মেলামাইনের জিনিসপত্র। তবে এখন সেটাও থেমে গেছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ভূয়সী অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন দেখানো ভারতের ধুবড়ি নৌবন্দর স্থবির হওয়ার পেছনে কারণ খুঁজতে আসামে পৌঁছায় সময় টেলিভিশন। সাইনবোর্ড সর্বস্ব বন্দরটিতে সরকারি কোনো কর্মকর্তার দেখা মেলেনি দায়িত্বশীল কাউকেই। এমনকি বেসরকারি খাতে দেওয়া কর্মকর্তারাও কোনো ধরনের কথা বলতে রাজি নন। আর বন্দরে ক্যামেরা নিয়ে ঢুকতেই বাধার মুখে সময় সংবাদ। এরপর বন্দরের পেছনে ব্রহ্মপুত্র নদের দিকে এগিয়ে যাওয়ার পর দেখা যায় 3টি বাংলাদেশি বার্জ মধ্য নদে চালান নেয়ার অপেক্ষায়। স্থানীয়রা বলছেন, আগে বন্দরে যথেষ্ট ব্যস্ততা থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার পর গুরুত্ব কমেছে। চলমান ডলার সংকট, ভারতীয় জাহাজ মালিকদের অসহযোগিতার মতো নানা কারণে কমে গেছে আমদানি রপ্তানি। সঙ্গে যোগ হয়েছে নদের নাব্য সংকটও। আমাদের এখান থেকে যাচ্ছে ধুবড়ি পোর্ট দিয়ে কয়লা যাচ্ছে, পাথর যাচ্ছে, এই দুটাই মেন যাচ্ছে। কিন্তু এই বছর আমাদের অনেক লসে আছি এক্সপোর্টাররা, কারণ ইম্পোর্টারদের ডলার নেই, যার জন্য আমরা কিছু মাল পাঠিয়েছি, এখনো আমাদের পেমেন্ট ঠিক হচ্ছে না। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আছে তিনি যদি আমাদের একটু দিকে নজর দেন, তাহলে হয়তো আগামী দিনে আমরা রেকর্ড করব ইন্ডিয়া বাংলাদেশ। নির্ভর করে রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে, যে কেমন ধরনের দল আসবে, সেই দলের নজরিয়া কি হবে বাংলাদেশের প্রতি। তা ইনিশিয়াল স্টেজে আমাদের এখন ব্যবসা বাণিজ্য স্টার্ট হয়েছে, সেই বাণিজ্যটাকে যদি আমরা বেড়াতে যাই বা আরো একটা পিক পজিশনে নিতে চাই, তো রাজনৈতিক সাপোর্ট মাস্ট বি লাগবে। গভর্নমেন্ট সেক্টরে ছিল, সরকারি ভাবে ছিল, তখন রোজ দিন মোটামুটি 10 থেকে 15টা করে এখান থেকে জাহাজ লোড হয়ে চিলমারি হয়ে বাংলাদেশ পৌঁছতো। এখন প্রাইভেট সেক্টর হওয়ার জন্য এখন কম যাচ্ছে,
তথ্য বলছে অবিভক্ত ভারতের ধুবড়ী নৌবন্দরটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা বন্দরের পরেই এই অঞ্চলের সাথে বাণিজ্যিক যোগাযোগের অন্যতম মাধ্যমও ছিল এটি। দেশভাগের পরও নৌ প্রোটোকল চুক্তির মধ্য দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে চলত বাণিজ্য। 2016 সালে চিলমারি নৌবন্দর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হওয়ার কথা থাকলেও সেটা শুরু হয় 2022 সালে। দুই দেশের নৌবন্দরের সঠিক পরিকাঠামোগত সমস্যা এবং সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে প্রবল সম্ভাবনা থাকলেও দুই দেশেরই উত্তরের বাণিজ্যিক হাব হওয়ার অন্যতম মাধ্যম ধুবড়ী চিলমারি আন্তর্জাতিক নৌ রুটটি কার্যত ধুঁকছে। সংশ্লিষ্টরা বলছেন চিলমারি ধুবড়ী এই নৌবন্দর চালু হলে এবং এটি কার্যকর হলে আগামীতে প্রতিবেশী আসাম এবং বাংলাদেশের কুড়িগ্রামই শুধু নয়, প্রতিবেশী দুই দেশ অর্থনৈতিকভাবে সমানভাবে উপকৃত হবে। উত্তর পূর্ব ভারতের আসামের ধুবড়ী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল জামিন পাওয়ার পর শনিবার নির্বাচনী প্রচারণায় অংশ নেন। বলেন, নরেন্দ্র মোদী ভারতে একনায়কতন্ত্র কায়েম করতে চান। নির্বাচনে প্রচারের অনুমতি দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। 2 জুন আবারও আদালতের কাছে আত্মসমর্পণ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারণার জন্য অন্তর্বর্তী জামিন পাওয়ার পর শনিবার ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল একটি রোড শো করেন। এ সময় রাস্তা পরিণত হয় জনসমুদ্রে। কেজরিওয়ালের দলীয় পতাকা নিয়ে শত শত মানুষ রাস্তায় জড়ো হয়ে কেজরিওয়ালের পক্ষে স্লোগান দেন। এ সময় অরবিন্দ কেজরিওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি সংবিধান পরিবর্তন করতে চায় এবং দেশে যাতে কোনো নির্বাচন না হয় তা নিশ্চিত করতে চায়। रशिया के अंदर चुनाव ही नहीं होते, पुतिन ने वहां पे संविधान बदला, पुतिन ही पुतिन चलता है। यहाँ भी ये संविधान बदलेंगे कि अब चुनाव नहीं होंगे इस देश के अंदर और बस मोदी जी जब तक रहेंगे तब तक प्रधानमंत्री रहेंगे। क्या हमें तानाशाही चाहिए? क्या हमें लोकशाही खत्म करनी है? क्या हमें जनतंत्र खत्म करना है? हम किसी भी हालत में मर जाएंगे, कट जाएंगे, लेकिन लोकशाही खत्म नहीं होने देंगे इस देश के अंदर से। दोस्तों, চলমান সাধারণ নির্বাচনে প্রচারের অনুমতি দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার একটি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে অস্থায়ী জামিন দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচক কেজরিওয়াল ভারতের লোকসভা নির্বাচনের 7 দফার ভোটের শেষ 1 জুন পর্যন্ত জামিনে মুক্ত থাকবেন। আদালতের নির্দেশনা অনুযায়ী 2 জুন আবারও আত্মসমর্পণ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। এবছর ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার জিতেছেন সুইজারল্যান্ডের প্রতিযোগী নেমো মেফলার। দ্য কোড গানের জন্য 2024 সালের খেতাব জেতেন তিনি। শনিবার সুইডেনের মামলো শহরে বসে ইউরোভিশনের 68তম আসর। এদিন গেল বছরের বিজয়ী লরেন মুকুট পরিয়ে দেন নেমোর মাথায়। ক্রোয়েশিয়া, ইউক্রেন, ফ্রান্স এবং ইসরায়েলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে এ বিজয় ছিনিয়ে নেন নেমো। এদিকে বিশ্বের সবচেয়ে বড় মিউজিক কন্টেস্টে ইসরায়েল অংশগ্রহণ করায় ক্ষোভে ফেটে পড়েন সুইডেনের বাসিন্দারা। এমনকি অনুষ্ঠান স্থলের বাইরে তুমুল বিক্ষোভ করেন তারা। বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে অরোরা বা নর্দার্ন লাইটস। স্থানীয় সময় শনিবার গোলাপি বেগুনি রঙের মিশেলে সবুজাভ হলুদ আলোক রশ্মি সৃষ্টি হয় সুইজারল্যান্ডের রিয়াক্সে। অতি প্রাকৃতিক অরোরার সাক্ষী হয় ইংল্যান্ড ও জার্মানির বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের সৌরশক্তি পর্যবেক্ষণ সংস্থা জানায়, সৌরঝড়ের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি। আকাশে দৃশ্যমান চোখ জুড়ানো মনোরম আলোকছটা। দিগন্তের এক প্রান্ত থেকে গোলাপি বেগুনি রঙের মিশেলে সবুজাভাব হলুদ আলোক রশ্মি ছুটে বেড়াচ্ছে অন্য প্রান্তে। অতি প্রাকৃতিক এটি অরোরা নামে পরিচিত। স্থানীয় সময় শনিবার সুইজারল্যান্ডের রিয়াক্সে দেখা যায় এই বর্ণিল প্রাকৃতিক দৃশ্য। ধারণ করা হয় ট্যুর দে গোর্জে নামের ঐতিহাসিক একটি টাওয়ার থেকে। স্থানীয় সময় শুক্রবার অরোরার দেখা মেলে ইংল্যান্ডের নটিংহ্যাম শহরে। সূর্যাস্তের পর ঘণ্টাখানেক স্থায়ী হয় আলোক রশ্মির এই মোহমায়া। একই দিন অরোরা বা নর্দার্ন লাইটসের দেখা মেলে জার্মানির ডিয়েস্টেড গ্রামে। এ সময় গোলাপি আর নীল রঙের মিশ্রণে সৃষ্টি হয় এক অপরূপ দৃশ্য।
এদিকে একই দিন গেল 2 দশকের বেশি সময়ের মধ্যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হানে। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, সৌরঝড়ের কারণে প্রভাবিত হতে পারে যুক্তরাষ্ট্রের রেডিও, জিপিএস এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। মূলত এই ঝড়ের কারণেই ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মিনেসোটা, ফ্লোরিডা, উইসকনসিন সহ বিভিন্ন অঙ্গরাজ্যে দেখা মেলে অরোরার। এর আগে 2003 সালে হ্যালোইন স্টর্মের কারণে ক্ষতিগ্রস্ত হয় সুইডেন এবং দক্ষিণ আফ্রিকার বৈদ্যুতিক খুঁটিগুলো। মৌসুমী সাথী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সুইডেনে বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, বহু প্রবাসী বাংলাদেশি উৎসবে অংশগ্রহণ করেন। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। গান, কবিতা, নাচ আর সঙ্গে দেশীয় নানা স্বাদের খাবারের পসরা সাজিয়ে সুইডেনে আয়োজন করা হয় বর্ষবরণ আর ঈদ পুনর্মিলনী উপলক্ষে জমকালো আয়োজন। সুইডেনের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। স্টকহোম সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র সহ স্থানীয় সুইডিশরাও উপভোগ করেন বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা স্বাদের খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো। দেশীয় নানা স্বাদের খাবার নিয়ে দেশের মতো করেই পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারাও নিজেদের পণ্য নিয়ে আসেন। দেশীয় সাজসজ্জায় প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করে। মনে হয়েছে বিদেশের বুকে যেন এক টুকরো বাংলাদেশ। আমরা খুব আনন্দিত, অনেক লোক, এক পুরানো বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হচ্ছে, একটা বাংলা প্রোগ্রাম হচ্ছে, বাংলাদেশ থেকে শিল্পী আসছে, আমরা অনেক খুশি। এখানে আসলে ফিল হয় যেন এক টুকরো বাংলাদেশ, সব বাঙালিরা এক জায়গায় আমরা একসাথে হচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। অনেক বড় পরিসরে অনেক জায়গা থেকে উপসলা, তারপর অনেক স্টকহোমের বাইরে থেকেও অনেক লোক এসেছে। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের কালচার, কৃষ্টি তুলে ধরার জন্য, যাতে সুইডেনে জন্মগ্রহণকৃত যারা নতুন প্রজন্ম আছেন ওনারা যেন আমাদের এই বাংলাদেশের কালচার শিখতে পারেন, জানতে পারেন এবং আগামীতে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এমন মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে পেরে খুশি আগত প্রবাসী বাংলাদেশিরা। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ শিল্পী সমিতির 4র্থ বর্ষপূর্তির আয়োজন করা হয়। এদিন বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরা হয়। এ সময় আমিরাতের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি চর্চায় স্থানীয় একাডেমি গড়ে তোলার দাবি তোলা হয়। শিবরিয়াল সাদিকের রিপোর্ট। শুক্রবার স্থানীয় সময় রাতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের শিল্পী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বাংলাদেশ শিল্পী সমিতির 4র্থ বর্ষপূর্তির এই অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি কালচার তুলে ধরার পাশাপাশি সঙ্গীত পরিবেশন করা হয় নানা ধরনের। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ফোক শিল্পী পাগল হাসানকে উৎসর্গ করা হয় অনুষ্ঠানটি। এদিন প্রবাসীদের গানে গানে মাতিয়ে তোলেন সঙ্গীত শিল্পীরা। এছাড়া আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, নৃত্য, 12 মাসে 13 পার্বণের গল্প তুলে ধরেন প্রবাসী শিল্পীরা। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এই আয়োজন যেন রূপান্তরিত হয় একখণ্ড বাংলাদেশে। আমি দর্শকগুলোর যেভাবে মানে তাদের উল্লাসটা দেখলাম, আমার ভীষণ ভালো লাগছে। আর ইনশাআল্লাহ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি মনে করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী প্রজন্মের যে যারা এখানে বসবাস করতেছে তাদের জন্য আমি মনে করি এক উন্মোচন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ভিনদেশি সঙ্গীত পিপাসুরা। আমাদের দূতাবাসের পক্ষ থেকে সকল এই সদস্যদেরকে যারা এই সমিতির সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমি গর্বিত আমাদের বাংলাদেশি শিল্পী সমিতির যারা কর্ণধার, যারা এটা আয়োজন করেছে এত সুন্দর একটা অনুষ্ঠান। আমি সর্বপ্রথম ইউইতে বাংলাদেশের কৃষ্টি কালচারকে বাঁচিয়ে রাখার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। অনেক লোক এখানে এসেছেন, অনেক দর্শকের সমাগম হয়েছে। আজকে আমরা এখানে একটা বাংলাদেশ দেখতে পেয়েছি। এদিকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী অবস্থান করলেও দেশীয় সংস্কৃতি বিকাশে এখানে এখনো গড়ে ওঠেনি স্থানীয় কোনো একাডেমি। প্রবাসী শিল্পীদের দাবি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে অতি দ্রুত দেশটিতে গড়ে তোলা হোক দেশীয় সংস্কৃতি চর্চার একটি মাধ্যম। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জিম্মিদের মুক্তি দিলেই হবে যুদ্ধবিরতি, বললেন বাইডেন। গাজায় যুদ্ধবিরতি দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ, বহিষ্কারের হুঁশিয়ারি। ক্যালিফোর্নিয়াতেও ফিলিস্তিনের পতাকা হাতে সংহতি। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার। ধন্যবাদ তামিম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।